Disclaimer. The information provided by the speaker, presenter on the iDoc platform is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। আজকে আপনাদের কাছে একটি বিষয় নিয়ে এলাম। সারা বছর তো আপনাদের কাছে অনেক গুরুগম্ভীর বিষয়, রাজনীতির বিষয়, এসব নিয়ে আলোচনা করি। আজকে নিয়ে আসছি স্বাস্থ্য সম্পর্কে হোমিওপ্যাথি চিকিৎসার বিষয়ে একটি কথা জানানোর জন্য। কয়েকদিন আগে আপনারা খবরের কাগজে পড়েছেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং ওষুধ নির্ণয়ের ক্ষেত্রে এআই টেকনোলজিকে ব্যবহার করার কথা একটা উঠেছে। অর্থাৎ আরও নিশ্চিতভাবে, আরও 100% গ্যারেন্টির সঙ্গে তার রোগ নির্ণয় করে তার কি কি ওষুধ লাগতে পারে সেটা এআই এর সাহায্য নিলে আরও বেশি সেটা পারফেক্ট হচ্ছে। এরকম একটা সোদপুরে একটি হোমিওপ্যাথি কলেজ রয়েছে, সেখানে দুজন চিকিৎসক রয়েছেন, তারা এটি বিষয় নিয়ে কাজ করছেন। এটা আগামী দিনে গবেষণাটা আরও উন্নত জায়গায় যাবে। তো এই মুহূর্তে কলকাতার একটি স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক, যিনি দমদম এবং কলেজ স্ট্রিট অঞ্চলে সপ্তাহে 3 দিন করে উনি বসেন এবং তিনি যেটা দাবি করেন যে রোগ সারে না কোনো প্যাথিতে, সে রোগ সারে হোমিওপ্যাথিতে, এরকমই কথা বলেন। তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা জানেন টিভিতে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক জায়গায় তার পরিচিত আপনি আছেন, দেখলেই চিনতে পারছেন ডক্টর প্রকাশ মল্লিক। প্রকাশবাবু, আপনার কাছে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, 2-3টে পয়েন্ট, তার মধ্যে সবার আগে জানতে চাইছি আপনার কাছে যেটা হচ্ছে যে এই যে কথাটা হচ্ছে এবং সোদপুরে যে হোমিওপ্যাথি কলেজটা রয়েছে সেখানে তারা রীতিমতো গবেষণা চালাচ্ছেন অভিদীপ্ত হাজরা, এবং তাদের গাইড হিসেবে রয়েছেন ডক্টর দেবশ্রী দাস। ওষুধ নির্বাচন যাতে সহজে করা যায় এই জন্য এআই টেকনোলজি ব্যবহারের কাজ তারা এগিয়ে নিয়ে চলেছেন। আপনি বিষয়টা শুনেছেন কি? অবশ্যই শুনেছি। তবে এই ব্যাপারে এখন তো এআই এসছে, কিন্তু আমাদের জীবদ্দশায় যখন আমরা চিকিৎসা করতাম তখন এসেছিল কম্পিউটার। তো কম্পিউটারে নিয়ে এরকম একটা প্রশ্ন এসেছিল যে কম্পিউটার তাহলে তো রোগ নির্বাচন করে দিচ্ছে, তাহলে তো অনেক সুবিধা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা ঠিকই, কিন্তু ডাক্তারের একটা মনন লাগে, সেই মননটা এআই দিতে পারবে না বা কম্পিউটারও দিতে পারেনি। অবশ্যই আমাদের অনেক হেল্প হবে, কারণ এতে একই রোগ, কেন হোমিওপ্যাথি ইজ এ সুপার সায়েন্স। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে হোমিওপ্যাথি সুপার সায়েন্স কেন, সেটা হচ্ছে সবাই তো একই বই পড়ছে কিন্তু নির্বাচন হচ্ছে না। ইভেন রেপার্টরি বলে আমাদের একটা জিনিস আছে, অ্যাকচুয়ালি এই যে এআই রেপার্টরি ধরে আপনাকে নির্বাচনটা করে দেবে। কিন্তু আমার একটা ছাত্র আছে, তার নাম হচ্ছে কুণাল ভট্টাচার্য, সে খুব রেপার্টরি স্পেশালিস্ট, এবং আমিও কিন্তু একটি কলেজে দ্বারভাঙা কলেজে রেপার্টরি কয়েকদিন প্রফেসরি করেছি। তো ঘটনা হলো, আমি যখন সেকেন্ড গ্রেড ওষুধকে ফার্স্ট গ্রেড যে ওষুধ বলছে আমি দিচ্ছি না, তা আমার মনে হয়েছে, তখন আমার ছাত্র বলছে স্যার এটা তো ফার্স্ট গ্রেড রেমেডি। আমি আরে ওর ক্ষেত্রে এটা ফার্স্ট গ্রেড নয়, তা দিয়ে কাজ হয়েছে। কিরকম না, তার আইব্রু চুল নষ্ট হয়ে গেছে, 7 বছর বয়স পর্যন্ত তার চুলটা ছিল, তারপরে নেই, আমাদের চিকিৎসাই ভালো হয়েছে। তখন স্যার বললো যে আমাকে কুণাল ভট্টাচার্য বলছে যে স্যার এটা তো সেকেন্ড গ্রেড। আসলে গ্রেডেশনটা যখন রেপার্টরি হয়েছে সে করেছে, এবার আমার মনন মিশিয়ে গ্রেডেশন করতে হবে। এআই আমাদের অবশ্যই হেল্প করতে পারে, কিন্তু সঠিকটা করতে পারবে না, কারণ অনেক সময় অনেক ফ্যাক্টর আছে। যেমন বলি কি, আমার ছেলেও একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমার ছেলের নাম পার্থসারথী মল্লিক, এবং সবাই জানে যে পালসেটিরা বলে একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা যদি মাছ খেয়ে কারো পেটের প্রবলেমে ভালো। তা আমার ছেলে তো নব্য চিকিৎসক, সে পালসেটিরা দিচ্ছে, নাক্সমিকা দিচ্ছে, কিন্তু হচ্ছে না। সে আমাকে বলছে বাবা আমি তো বইয়ে যা লেখা আছে ও মাছ খেতে ভালোবাসে তাকে দিচ্ছি, কিন্তু কমছে, কিন্তু ভালো হচ্ছে না। কিন্তু এখানে ওটা বইয়ে লেখা নেই, বা আমাদের মেট্টেমেরিয়া তখন রচিত হয়নি ওইভাবে। তা আমি বললাম যে আসলে ও কিরকম মাছ খায়, না বড় বড় মাছ খায়, অর্থাৎ যেগুলো অন্ধপ্রদেশ থেকে আছে। তখন আমি বললাম ওতে না ফরমালিন দেওয়া আছে, ফরমালিন 200 দাও, আমার একটা ওষুধ আছে, ভালো হয়ে গেল। এটা তো আই পারবে না, এবং যার জন্য আমি যে প্র্যাকটিসটা করছি আমার ছেলে করতে পারছে না, ছেলে যেটা করতে পারছে আমি করতে পারছি না, এবং এরকম অনেকগুলো ব্যাপার আছে। আর কি আমাদের অনেক গভীরে যেতে হয়। কিরকম গভীরে যেতে হয় না, আমার ছেলে
আমার ছেলে কিন্তু মানে ইন্ট্রোভার্টেড, এক্সট্রোভার্টেড নয়। সে ডাক্তারিটা ভালোই করছে, আমি খুশি। কীরকম না, আমরা একটা গ্যালেগা বলে একটা মেডিসিন দিই, সেটা আমি এতদিন পর্যন্ত ব্যবহার করেছি, সেটা ল্যাকটেটিং মানে নার্স ওমেনদের ক্ষেত্রে, তাদের যে ল্যাকটেশনটা বাড়ানোর জন্য দুধ কমে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি ব্যবহার করি, ভালো সাকসেসফুল হয়ে যায়। তো আমার ছেলেকে বলেছি, ছেলেও সাকসেস এ ব্যাপারে। কিন্তু ও তো নেটে যায় বা ও গবেষণা করে, গবেষণা মানে ল্যাবরেটরি নয়। আমার ছেলে কিন্তু নেট থেকেই গবেষণা করে দিয়েছে। কীরকম করে দিয়েছে বলছে, বাবা গ্যালেগার মধ্যে কিন্তু মেটফরমিন আছে। মেটফরমিন মানে সবাই ভাবে মেটফরমিন এলোপ্যাথিতে খুব ব্যবহার করা হয়, বেস্ট টিউমারে কাজ করে, এবং সেটা সব থেকে যেটা কাজ হয় ডায়াবেটিস। কিন্তু আমি এখন দেখছি ওই ছেলের গবেষণার ফলটা আমি পেয়ে দেখছি, ওই মেটফরমিন কি করে, মেটফরমিন যদি দীর্ঘদিন খান তাহলে কিন্তু তার হিমোগ্লোবিনটা কমে যায়। তাহলে আমি সেখানে এই জ্ঞানটা, আমার ছেলে যখন মেটফরমিনের কথা বললো, এবং সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের যেটা হাইগ্রোফিলা বলে মাদার আছে, এবং তার সঙ্গে হিমোগ্লোবিন 3x বলে আমাদের পার্সিয়াল এটা আবিষ্কার বলা যায়, সেইটা দিয়ে কাজ করলাম। এক্ষেত্রে এআই তো করতে পারবে না। এই যে ভাবনা, চিরন্তন ভাবনা, সব একই কলেজে সবাই পড়ছে, সবাই তো সাকসেসফুল ডাক্তার হতে পারছে না। ইভিন একজন অধ্যাপক পড়াচ্ছে, কিন্তু সে কিন্তু মেটে গুলে খেয়ে নিয়েছে, সে কিন্তু পেশেন্ট। আমাদের একজন প্রফেসর ছিল ভৌমিক বলে, তিনি খুব ভালো পড়াতেন, মানে এমন পড়াতেন যে যেমন পড়াতেন। তিনি বলতেন কি জানেন, যে কত নাম্বার পেতে, 40 নম্বরে 40 নম্বর পড়িয়ে দেবে, 60 নম্বরে যাবে, এরকম প্রফেসর। সে বলছে, বুঝলি আমার সঙ্গে লাস্ট জীবনে দেখা গেল, মারা গেছেন, বলে আমি না ডাক্তারিটা করতে পারলাম, কিন্তু উনি পড়ান ভালো, এবং তার কাছে এমবিবিএস ছেলে পর্যন্ত পড়তে আসতো। কিন্তু তার মানে এই ডাক্তারিটা কিন্তু অন্য মনন চাই, এখানে যন্ত্রের থেকেও মননের গুরুত্ব অনেক বেশি বলে আমার মনে হয়। তাহলে তো সব গায়করাই মিউজিক ডাইরেক্টর হয়ে যায়। হ্যাঁ, এবং আমি একটা এই প্রসঙ্গে খুব ভালো বলেছো, আমি একজন সঙ্গীত গুরুর একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনি তার আন্ডারে এখন যাদেরকে আমরা পশ্চিমবঙ্গে দেখছি, তার আন্ডারে নাকি তারা শিখেছে। তো তাকে ওই সাক্ষাৎকার যিনি নিচ্ছেন, অ্যাঙ্কার বলছে যে স্যার আপনি কেন গাহা হলেন না? বলছে আমি তো গ্রাহক হতেই চেয়েছিলাম, কিন্তু দেখলাম গোলাটা না ঈশ্বর আমাকে দেয়নি। উনি গ্রাহক করেছেন, নিজে গ্রাহক হতে পারেনি। তার মানে এই যে ব্যাপারটা, এইটা কিন্তু বুঝতে হবে ডাক্তারি ক্ষেত্রেও। এবং আমাদের হোমিওপ্যাথি হ্যানিম্যান বলেছেন, হোমিওপ্যাথি নট অনলি সায়েন্স বাট অলসো আর্ট, এবং সেই আর্টটা কিন্তু নির্ভর করে কোনো ব্যক্তি নয়, কোনো যন্ত্র নয়, এবং ব্যক্তি অবশ্যই ব্যক্তির মনন এবং সাধনা, তার উপরে এটা নির্ভর করে। তাহলে তো সেই মার্ক্সের ভাষায় বলতে হয় যে মেটেরিয়ালিস্টিক ডায়ালেটিক্সের কথা যেটা তিনি বলেছেন, ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই যে দ্বন্দ্বের যে ব্যাপারগুলো থাকে, এগুলো তো রিসার্চের, এবং এটা তো মার্ক্স বলেছেন, কিন্তু এটা আমরা যদি ভাবি আমাদের জীবনে, মননে, চেতনায়, সমাজ জীবনে এর গুরুত্ব অনেক বেশি। এবং এই জন্যই তো উনি একজন শ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী। এবং শুধুমাত্র রাজনীতিটাকেই আমরা ভাবি, তার মননের গভীরে তার দর্শনটা তো অবশ্যম্ভাবী একজন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার যেটা বলি, আপনি তো এই বিষয়টা বললেন যে হ্যাঁ ঠিক কথাই, এই যে এআই ব্যবহার হলে অনেক সুবিধা হবে ঠিকই, কিন্তু ওই এআই ভরসা করে বসে থাকলে হবে না। নিজেদের যে গবেষণা প্রতিনিয়ত সেই বিষয়টাকে করতে হবে। কারণ এআই হয়ে গেল অনেকটা ওই দ্রুতগামী ট্রেনের মতো, সে 500 কিলোমিটার বেগেই যাক আর 800 কিলোমিটার বেগে যাক, তাকে যেতে হবে একটা লাইনের উপর। সুতরাং এক্ষেত্রে জীবন, মানুষের জীবন লাইনে চলবে, এটা মননটাকে ভাবতে হবে, এবং তার ফিজিওলজিক্যাল অ্যাকশন এবং মেন্টাল। এবং এই জন্য হেলথের ব্যাপারে ডায়াগনোসিসে মানে সংজ্ঞাতে বলা আছে, মন, দেহ এবং স্পিরিচুয়াল, তিনটের মধ্যে ভাবতে হবে। আমরা একটা ওষুধ দিই, যে একজন বলছে যে ধর্মীয় ভাবনা, ধর্মটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু বলছি যে আমরা বলি যে তার মানে রিলিজিয়াস ম্যানিয়া, তার ওষুধ আলাদা। ঠিক ঠিক, যার যেরকম থাকবে সেরকম আছে। এবার এই প্রসঙ্গে একটা যেটা আমি কথা বলতে চাইছি, রিসেন্টলি আরো একটা খবর আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে যে বরাবরই যেটা বলা হতো যে হোমিওপ্যাথি চিকিৎসাটা প্র্যাকটিক্যালি যেটা, সেটা হচ্ছে একটা প্ল্যাসিবো চিকিৎসা, এটা বলা হয় আধুনিক বিজ্ঞানে যারা নাড়াঘাটা করেন। এবং এটা শুধু এখানে নয়, ইংল্যান্ড, সেখানেতে সরকারি তহবিলে এর জন্য যে পয়সা কড়ি দেওয়া হতো সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্সে, স্পেনে, অস্ট্রেলিয়াতে এবং আমেরিকার নর্থ ক্যারোলাইনা যে রাজ্য আছে, সেখানেও জীবন বিমাতে এই টাকা মানে এই রোগের চিকিৎসার জন্য, হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য কোনো কিন্তু মানে মেডিক্লেমে কোনো বরাদ্দ নেই, মানে এটাকে ওরা বিজ্ঞানভাবে পূর্ণ দিতে চাইছে না। আচ্ছা, এ তো গেল ওদের কথা। এবার যদি সরাসরি চলে আসি যাদের কথায়, মানে আপনাদের যারা অভিভাবক ব্রহ্মা আর কি ঈশ্বরের, সেটা হলো হু। সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে HIV, যক্ষা, ম্যালেরিয়া, ক্যান্সার,
এগুলোতে এখনো পর্যন্ত হোমিওপ্যাথির কোনো ভূমিকা নেই, বরঞ্চ যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধে এমন কিছু বিষাক্ত পদার্থ ব্যবহার করা হয় যাতে জীবনহানি নাকি হতে পারে। হুয়ের এই বক্তব্য এবং এই দেশগুলি এরকম ধরনের সিদ্ধান্ত এটা নিচ্ছে। দুটো এটা প্রশ্নের কি? দুটো পার্ট। দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে যে অনেক দেশে এটাকে ব্যান করে দিচ্ছে, এর ক্ষেত্রেও কিন্তু একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে এবং সেখানে হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা, এবং আমার কাছে যা খবর আছে এবং যে খবরটা আপনি বলছেন সেই খবরের নিচে একটা খবর আছে, যারা বন্ধ করে দিই তারপর বলছে অ্যামেচার হইতে এত কোটি লক্ষ টাকার ব্যবসা হয়, মানে মিলিয়ন ডলারের ব্যবসা হয়। তার মানে কি অ্যামেচারের মানুষ উপকার পায়, এবং তাহলে সেই ব্যবসাটাকে কুক্ষিগত করার জন্যই কি এটা করছে, এটা একটা প্রশ্ন হতে পারে। এবং আমার মনে হয় সেটাই। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে বিজ্ঞান বিজ্ঞান করা হচ্ছে, আমি একটা কথা বলি যে মিটার দিয়ে লিটার মাপা যায় না, লিটার দিয়ে মিটার মাপা যায় না। এবং ভারতবর্ষে এই যে বলছেন যে ইন্স্যুরেন্স কোম্পানি, ভারতবর্ষে ইদানিং কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এটাকে কভার করার চেষ্টা করছে। তার কারণ ধূপ না পড়ালে যেমন তার গুণ বোঝা যায় না, আমি আমার এই ছোট্ট জীবনে 40 বছর প্র্যাকটিস করে দেখেছি এমন আমরা রুগী যেগুলো এই যক্ষাটা হচ্ছে ডাইরেক্ট আমাদের কাছে যেগুলো আছে প্যাসিভ যক্ষা, মানে কিরকম তার ম্যালটিটেড হয়েছে এবং তাকে বলে গোপন, এবং এটা সারা পৃথিবীব্যাপী সমস্যা। এবং দেখুন তার যক্ষা হয়েছে, এখন যক্ষার সিমটম নেই, এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে যক্ষা আছে, সে লাংসের রোগে ভুগছে, এবং যক্ষার থেকে আমি যে রুগী পাচ্ছি তাতে করে কিন্তু তার বন্ধাত্মে রুগী পাচ্ছি এবং স্পাম কাউন্ট কমে যাচ্ছে। সেটা আমরা অনুধাবন করে যখন চিকিৎসা করছি যক্ষার লাইন আপ খুঁজে পাওয়া যাচ্ছে এবং ভালো হয়ে যাচ্ছে। তার মানে কি এটাকে আরো গভীর গবেষণার প্রয়োজন। আর এই যে ওষুধ বন্ধ করে দেওয়ার ব্যাপারটা, এটা আন্তর্জাতিক যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমি একটা খবর আছে যে খবরটা হচ্ছে যে এরকম খবর যে একটা মানুষ তাকে মেরে ফেলা হয়েছে, আমি নামটা বলছি না, তিনি একটা ওষুধ আবিষ্কার করেছেন, মানে হার্টের কিন্তু ক্যান্সার হয় না, উনি একটা ওষুধ আবিষ্কার করেছেন এবং তিনি একটা B17 বলে একটা মেডিসিন আবিষ্কার করেছেন, যেটাকে বলছে মানে ক্যান্সারটাকে প্রতিহত করে দেবে। আমি এখন সেটা সাকসেসফুলি ব্যবহার করি, টাটা 1mg থেকে এটা পাওয়া যায়। টাটার আমি কোনো প্রতিনিধি নই, কিন্তু আমি পাওয়া যায় বলে রুগীদের বলছি, এটা কিন্তু আমি প্রতিহত করার জন্য বলছি। ওই ভদ্রলোক বলেছিলেন আমি এমন একটা, আমাকে যদি ফান্ডিং করা হয় এমন ওষুধ আবিষ্কার করবো তাতে কিন্তু কোনো ওই দেওয়া যাবে, মানে ক্যান্সারের যে ব্যবহার করা হয়, মানে কি বলে ওই যেটা রেডিওথেরাপি, কেমোথেরাপি, এবং কেমোথেরাপি যে ব্যবহার করা হয়, কেমোথেরাপি হচ্ছে পেট্রোকেমিক্যাল ব্যবসার পরে কেমোথেরাপি ইজ দ্য গ্রেটেস্ট বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। যেখানে 700 টাকার যেটা মাল দাম আমাদের ভারতবর্ষে 7,000 টাকা বিক্রি হয়, এবং ওই লোকটা যদি ওটা আবিষ্কার করে ফেলতো ব্যবসাটা হতো না। এবং তার মানে এই যে আমরা কি মন থেকে চাই আসলে বিজনেসটাকে, মার্কেটটাকে আমরা যেভাবে ব্যবহার করছি মানুষের ভালো চাই না, এবং আমরা ব্যক্তিগত স্তরেও ভালো চাই না। কেন চাই না? না সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বলেছিল যে প্রত্যেক প্যাথিক ডাক্তারকে প্রত্যেক প্যাথিক সম্পর্কে কিছু জানতে হবে, তখন কিন্তু এলোপ্যাথি ডাক্তার একটা ছাই দেয়। কেন না? তাতে অনেক মানুষের ভালো হয়ে যাবে। কেন এটা বলা হয়েছিল যে কোন পেশেন্টটা কোন প্যাথিতে যাবে বলছে মানেই না, আর যদি না মানে 250 বছর ধরে হোমিওপ্যাথিটা থাকতো না। এবং আমার 40 বছর জীবনে, এবং সব থেকে বড় কথা আমি কিন্তু হিপোক্রেট নই। কেন না? যারা হোমিওপ্যাথি ডাক্তার তারা হোমিওপ্যাথিকে খুব ভালো বলে, কিন্তু তারা ছেলেকে হোমিওপ্যাথি ডাক্তার করে না। কিন্তু আমি আমার প্র্যাকটিস করে এটা আমার বিশ্বাস হয়েছে, আত্মবিশ্বাস হয়েছে যে হোমিওপ্যাথি মানুষের ভালো করতে, তার জন্য ছেলেকে হোমিওপ্যাথি ডাক্তার করি। আমি ছেলেকে অন্য কিছু করতে পারতাম, কিন্তু এই বিশ্বাসটা, এবং আমার এই বিশ্বাসটা কিন্তু শুধুমাত্র কিন্তু বাইরের আবরণ নয়, এই বিশ্বাসটা আমার অন্তর থেকে। তাই বলতে চাই যে কে কি বললো, আসলে আমি যে পেশেন্টকে বলি আমি একটু নিজস্ব পদ্ধতিতে চিকিৎসা করি, কিন্তু হোমিওপ্যাথি বেস সেটা, এবং হোমিওপ্যাথি যে আরও গভীর প্রয়োজন আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের কাছে যে পেশেন্ট আছে সেগুলো এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ। সুখের কথা এই, আমাদের দেশে যে এলোপ্যাথি ডাক্তাররা, তারা এখন আগে বলতো যখন তারা ছেড়ে দিত যে অল্টারনেটিভ মেডিসিন দেখান, এখন একদম ডাইরেক্ট বলে দিচ্ছে। আমি 4টে পেশেন্ট পেয়েছি এই সপ্তাহে, যারা সব ভেলোর টেলোরে গেলো বলো হোমিওপ্যাথি ডাক্তার দেখান। তার মানে হোমিওপ্যাথির উত্তরণ কিন্তু ঘটছে মনে মনে। এবং আমাদের কাছে এলোপ্যাথি ডাক্তাররা, আমার কাছে সম্প্রতি একটি এলোপ্যাথি মানে এমডি ডাক্তার, সে আমাকে একটা পেশেন্ট পাঠিয়েছে, আমি তাকে চিনি না। তো আমি তাকে ফোন করলাম, আমার কলেজটির চেম্বারে ফোনটা করা যায় না, আমি বাইরে বেরিয়ে ফোন করলাম যে আপনি আমাকে চেনেন, আপনি পেশেন্ট পাঠালেন? বলে না আমি তো জানি, আপনার লেখা টেখা পড়ি, তা আমার মনে হয়েছে আপনি পারবেন। বলছে এটা লিখিয়ে দেবো? যে লিখিয়ে দেবো। কেন? বলছে আমার তো বউ বাচ্চা আছে না, তাহলে আপনার বাড়িতে গিয়ে থাকতে হবে। তার মানে এই যে ব্যবসাটা, আমরা সত্যি অন্তঃকরণ থেকে কি মানুষের উত্তরণ ঘটাতে চাই, এবং সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি, আমরা হোমিওপ্যাথি সব পারি না। এভরি সায়েন্স হ্যাজ লিমিটেশন, কিন্তু এবং সেই লিমিটেশনটা আছে মানে এই নয় ওটা কিছু নয়। আর কিছু না হলে, আর প্লাসিবো এফেক্টের কথা যে বলছেন, প্লাসিবো এফেক্ট একটা বিরাট এফেক্ট। প্লাসিবো মানে কিছুই নয়, এটা একটা বিরাট বিজ্ঞান। এবং বিজ্ঞান বলছে যে প্লাসিবো এফেক্ট ঠিক করে যদি দিতে পারে তাহলে 50% রোগ ভালো হয়ে যাবে,
সেটা দেওয়াটা তাহলে মেডিকেল হ্যাজার্ডটা কমে যাবে। তাহলে ওষুধের দরকারটা কি? প্লাসিবোতেই যদি হয়ে যায় ভালো, তাহলে এটা তো হচ্ছে যে মানে সাইড এফেক্ট ছাড়া একটা পদ্ধতি। কিন্তু সাইড এফেক্ট ছাড়া পদ্ধতি, কিন্তু তারপরে সবগুলো তো হবে না। এবং ডাক্তারবাবুকে বুঝতে হবে কখন প্লাসিবো দেবে, এবং প্লাসিবোটা কিন্তু পার্মানেন্ট মেডিসিন নয়। এই টাইমটাকে ওয়েস্টিং করার জন্য বেশি ওষুধ না করে, কিন্তু ওষুধ লাগবেই। এবং আমাদের একজন ডাক্তারবাবু, অতীতে একজন ডাক্তারবাবু লিখেছিলেন যে আমরা তো ওষুধ দিই আর পেশেন্ট বা ওষুধ দিই। তিনি বলেছিলেন সেই ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার বড় ডাক্তার যে ওষুধ না দিয়ে ভালো করতে পারে। তারপরে সেই মননটা বুঝতে হবে কখন, আর পেশেন্টকে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে ওষুধ খাবো না, কিন্তু ওষুধ লাগবেই, কিন্তু কোন সময় আমি ডিউরেশনটা বাড়ানোর জন্য, তার সাইড এফেক্টটাকে রেগুলেট করার জন্য আমার প্ল্যাসিবো এফেক্ট দিয়ে আমরা কিন্তু তার ভালো রাখতে পারি। এবং সেটা কিন্তু পরীক্ষিত সত্য, এটা আমার কথা নয়, এটা একদম বিজ্ঞান ভিত্তিক, ল্যাবরেটরি ভিত্তিক সত্য। ডাক্তারবাবুর যে বক্তব্যটা, সেটা কিন্তু যদি একটু চিন্তা করে দেখা যায় তাহলে দেখব যে কর্পোরেট সেক্টর স্বাস্থ্য সেবাটাকে যখন পণ্য বানিয়ে ফেলেছে ব্যবসায়িক স্বার্থে, তখন কিন্তু এ ধরনের অনেক কিছু প্রোগ্রাম চলতে থাকে। তারই একটা শিকার হচ্ছে এই হোমিওপ্যাথি। এবং যারা বিজ্ঞানমনস্ক মানুষ, এরকম অনেককে আমি দেখেছি যারা বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু বলেন যে না, হোমিওপ্যাথিতে কোনো বৈজ্ঞানিক সত্তা নেই। এখন বৈজ্ঞানিক সত্তা আছে কি না নেই সেটা এই পর্বে নয়, সেটা আরেকটা পর্বে ডক্টর মল্লিকের সঙ্গে যখন আলোচনা করব তখন সেটা নিয়ে আলোচনা করব। আজকের আমাদের অনুষ্ঠান শেষ করার প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। সেটাতে বলি, এই যে ভারতবর্ষের মতন দেশেতে যেখানেতে মাত্র বাজেট 3-4% বাজেট থাকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, আর অধিকাংশ মানুষের দেখা গেছে রোজগারের প্রায় 40% খরচা হয়ে যায় চিকিৎসা করার জন্য, সে জায়গায় দাঁড়িয়ে এই হোমিওপ্যাথি চিকিৎসা ভারতবর্ষের মতন যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তো খুবই জরুরি হয়ে পড়ে। কিন্তু আজকালও দেখা যাচ্ছে যে এই ওষুধগুলোরও কিন্তু দাম ওই অ্যালোপ্যাথি ওষুধের মতো আস্তে আস্তে কিন্তু সেই শিখায় পৌঁছে যাচ্ছে। তার চেহারায় পরিবর্তন হয়েছে, প্যাকেজিংয়ে নতুনত্ব এসছে, পাশাপাশি দুটো প্যাকেট রেখে দিলে বোঝা যাবে না কোনটা অ্যালোপ্যাথি ওষুধ বা কোনটা হোমিওপ্যাথি ওষুধ। এটা একটা নিশ্চয়ই উত্তরণের ব্যাপার, কেন প্যাকেজিং মানে ললাটি মলাট এটা বলা হয় না, মলাটি ললাট বলা হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে সেই সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছতে পারবে এই ওষুধের দাম? যেভাবে বিষয় সেটা যখন বলছেন যে হোমিওপ্যাথি যে ওষুধের আগে দাম কম ছিল কিন্তু কোনো ট্যাক্স ছিল না, এখন একজন হোমিওপ্যাথি ডাক্তারেরও আমরা কিন্তু ইনকাম ট্যাক্স দিই, এবং নট অনলি আমাদের আবার সার্ভিস ট্যাক্সও দিতে হয়। এবং ঘটনা হচ্ছে যদি রাষ্ট্র যদি বলে, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এমন একটা বাস্তব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, একজন ডাক্তার যদি চেম্বার করতে হয় তাকে 12 লক্ষ 13 লক্ষ টাকা ছোট্ট চেম্বার পাবে, তাই চেম্বারের টাকাটা কিভাবে আসবে? তাহলে এইটাতে এটা রাষ্ট্রকেই ভাবতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু কোনো রোজগার হয় না বলে ভোট পাওয়ার যন্ত্র হিসেবে ব্যবস্থা করে, কিন্তু স্বাস্থ্যটাকে সত্যি মানুষের স্বাস্থ্যের উত্তরণের পথ বলে মনে করে না। আর হোমিওপ্যাথি ডেভেলপমেন্ট, এবং এটা তো মার্কেটিংয়ের একটা ব্যাপার, তো বর্তমানে আমরা একজন খেতে পারি। বিদেশে যে ওষুধ কোম্পানি, ওষুধের কিন্তু কোনো লেভেলই থাকে না। এখন দেখবেন যে একটা যদি আপনি কোনো বেবি ফুড খান, সেখানে একটা বাচ্চার ছবি থাকে, ওই ছবিটার জন্য তো খরচা হয়, সেই ছবিটা না হলে দামটা কমে যাবে। আবার দেখবেন যে কোনো একটা লিচুর ছবি দেওয়া আছে, দরকার নেই, কিন্তু হোমিওপ্যাথিতে দাও। কিন্তু ঘটনা হলো এখনো যে যাই বলুক, হোমিওপ্যাথিতে কিন্তু এখনো অনেক মূল্য কম এলোপ্যাথির তুলনায়। এবং নট অনলি দ্যাট, এবং সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি কিন্তু যদি নির্মূল করার কাজে, এবং ঘটনা হচ্ছে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যারা ক্যান্সারের ক্ষেত্রে 16 লক্ষ 17 লক্ষ রয়েছে, কিন্তু আমাদের 16 লক্ষ লাগে না। এবং পেন কিলিং যদি হোমিওপ্যাথি করেন সেটা কিন্তু অনেক বেটার, যদি এলোপ্যাথি করেন তাহলে কিডনি নষ্ট হয়ে যাবে। এবং নট অনলি দ্যাট, ক্যান্সারের পেনের কিলিংয়ের ক্ষেত্রে আমার কাছে পেশেন্টরা এসে বলে যে নর্মাল পেন কিলিং করতে 19,000 টাকা লাগে, আর যদি সেটা নিউরোলজিক্যাল লেভেলে চলে যায় 1,20,000 টাকা লাগে, সেখানে আমাদের কয়েক হাজার টাকা। তাহলে 1 লাখ টাকার থেকে 5,000 টাকাটা বেশি হোমিওপ্যাথির দিক থেকে দিচ্ছি। আসলে আমাদের মেন্টাল, এটা বলে মেন্টাল ব্লক। আসলে হোমিওপ্যাথি আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, বলে স্যার এত পেশেন্ট, বলে আপনি কি করেন? না প্রাইমারি স্কুলে, আপনার বাবা যে প্রাইমারি স্কুলে করতেন? বলে দাদু করতেন। বলে কত পেতেন? 5 টাকা 5 পয়সা এরকম পেত। তা আপনি এখন মাইনে পেন কত? 80,000 টাকা। তাহলে আপনি এই দৃষ্টিকোণ থেকে ভাবছেন না কেন? তো সেই ভাবনা আমাদের মানসিক উত্তরণ। আর ডাক্তারবাবু একজন মানুষ, এখন হোমিওপ্যাথি ডাক্তার দেখবেন আমাদের দেশের একটা, আমার সব থেকে বাজে লাগে, বলাটা উচিত হবে কিনা জানি না, মিডিয়া একবারে ছেপে পড়ে 1 টাকার ডাক্তার। আচ্ছা 1 টাকার ডাক্তারটা সে কোথায় যায়? বাড়িতে থাকে। আমি দেখেছি যে 1 টাকার ডাক্তার তার জমিদারি ছিল, এবং সবাই তো জমিদারি নেই। এখন 1 টাকার ডাক্তার, এবং আছে কোনো এমপি এমএলএ 1 টাকা নিয়ে ব্যবহার করে, তাকে পুরস্কার দেওয়া হয়। আসলে তুমি মরো, আমাদেরকে দাঁড়াও, তাদের তো এমপি এমএলএ টাকা তো কমায় না। কিন্তু 1 টাকার ডাক্তার, আমি আমার বর্তমান অবস্থায় ধরুন আমার ছেলে পড়বে কোথায়?
যদি একটা প্রাইভেট স্কুলে ভর্তি করতে হয় 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগে। আমি চেম্বার করছি, আমার 1 কোটি টাকা লাগে। আমি যে বাইরে যাচ্ছি, আমি যে মেদিনীপুরে যাচ্ছি, ব্যবসা করতেই যাচ্ছি, কিন্তু সেখানের মানুষগুলো বলে স্যার আপনি আসছেন বলে আমাদের তো যেতে হচ্ছে না। তা সেই ক্ষেত্রে আমি গাড়ির তেলে খরচা কত। তা এই যে মার্কেটিংটা আমরা আসলে নিজেরটা ভাবি, কমে পেতে ভাবি, কিন্তু আমি যে কাজটা করি সেটা ভাবি না। এখন মাংসের দাম 800 টাকা। এখন আমরা যদি মেডিকেল পয়েন্ট থেকে যদি প্রোটিন ভাবতে হয়, তাহলে আমি 800 টাকা মাংস দিলে, আমি 1 টাকা গুনে নিলে 800 দিয়ে দিলে 800, তাহলে আমার মাংস খাওয়া হবে না। তা ডাক্তার খাবে না, বাঁচবে কি করে? আমি বলি, এটা আমার অন্য দিক থেকে নেবেন না, যাই বলি ডাক্তার বাজার করতে গেলে টাকার কথা যদি ভাবে, সে ডাক্তারটা ভুলে যাবে। তো সেই ডাক্তারকে ভালো রাখার জন্য, এবং আমাদের সমাজ ব্যবস্থায় আমি যে একজন ডাক্তার, আমরা প্রতিদিন ডাক্তারিটা নিয়ে ভাবি, আমি 24 ঘন্টা ভাবি, আমি লিখি, আমি পড়ি, কিন্তু আমি যদি অন্য প্রফেশনে থাকি এবং পাড়ার লোককেও ভাবতে হবে ডাক্তারকে ভালো রাখার কথা, এবং ডাক্তারের এই ভালো, এবং ডাক্তারবাবুকেও ভালো হতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু না হলে ডাক্তারবাবুর এই মননটা আপনাকে নিবেশ করবে কোথায়? তো সেই ভাবনাগুলো ভাবতে হবে। তাই জন্য আমাদের প্রত্যেক ডাক্তারবাবুকেও পরিবর্তিত হতে হবে এবং পেশেন্টকেও পরিবর্তিত হতে হবে। যদি আর অনেক সময় ডাক্তারকে মারা হয়, ডাক্তারকে মারলে কি রোগটা ভালো হয়ে যাবে? সে তো হবে না। যেহেতু তাহলে ডাক্তারকে যদি আমরা ভালোবাসি, আর আপনি যদি শরীর খারাপ ডাক্তারের কাছে যেতে হবে, তাহলে যেতেই যদি হবে, তাহলে আমরা যদি একটু লিবারেশন করি, সম্পর্কটাকে ভালো রাখি, তাহলে ডাক্তার এবং পেশেন্টের রিলেশনটা ভালো হবে এবং আমরা শরীর ভালো থাকবে। আসলে ঘরপোড়া গরু মানে সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে একটা প্রবাদ আছে। অ্যালোপ্যাথি চিকিৎসার দুনিয়াতে ওষুধ যেমন কর্পোরেট সেক্টরের হাতে পড়ে তার দাম বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যে তারপরে বাধ্য হয়েছে যে জেনারিক ওষুধের বিষয়টা নিয়ে আসতে। ভয় এটাই থাকে যে হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রেও কি আগামী দিনে এত চাহিদা দেখে কর্পোরেট সেক্টরও যদি তাদের ওই শনির নজর এখানে দিয়ে ফেলে, সেক্ষেত্রেও যদি এইটা সেই অ্যালোপ্যাথি ওষুধের মতো দাঁড়ায়, সেক্ষেত্রে কি ওই হোমিওপ্যাথিতে কোনো জেনেরিক ওষুধ আনতে হবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। এটা সময় কথা বলবে। আর শেষ প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসা আরেকটা অভিযোগ থাকে যে অনেক চিকিৎসক প্রেসক্রিপশন দেন না, মুখে মুখে ওষুধ। আমাদের একজন বড় ডাক্তার, এটা কি বলবেন? সে তো বলে যে আমি প্রেসক্রিপশন রোগের খারাপ হয়, তা রোগের খারাপ করে তোমার সব ভালো দেখ, দুনিয়ার ভাত তোমার নাই, কিন্তু প্রেসক্রিপশন দিলে আমি যেটা মনে হয় আমি ভুল করে ঠিক করি, পরবর্তী ডোজটা দেওয়া সুবিধা হয়, সে ওষুধ না করলে আরো অন্য। কিন্তু যে ডাক্তার দেয় না, এবং আমাদের অতীতে তিনি বলছেন তিনি এখন বড় ডাক্তার বলে নিজেকে দাবি করেন, কিন্তু আরো যারা ডাক্তার, আমাদের এসআর শাহ, ভোলানাথ চক্রবর্তী, তারা কিন্তু প্রেসক্রিপশন দিতেন। আমার মনে হয় প্রেসক্রিপশন গুলো, এবং আমি সম্প্রতি একটা রুগী পেয়েছি, সে আমাদের স্যার ও এসআর শাহকে দেখাতেন এবং তার পাইলসের ব্লিডিংকেও কমাতে পারছিল না। প্রেসক্রিপশন দেখে আমি জ্ঞান অর্জন করছি এবং তাকে থেকে দিয়েছি পেশেন্টের লিডার। তো প্রেসক্রিপশন মাস্ট, এবং আমি ভাবতে পারছি না সেই পেশেন্টটা 40 বছর আগের প্রেসক্রিপশন রেখে দিয়েছে, তার মায়ের প্রেসক্রিপশন পাওয়া যায়। তাই প্রেসক্রিপশন শুধু আমার আজকের ব্যাপার না, প্রেসক্রিপশন যত্ন করে রাখলে ভবিষ্যৎ চিকিৎসকের জ্ঞান অর্জন মানে প্রেসক্রিপশনও কিন্তু ওই ইতিহাসের মতো একটা আর্কাইভ ভ্যালু। একদম অবশ্যই। এবং রবীন্দ্রনাথের বাড়িতে যে প্রেসক্রিপশন পেয়েছে বিদ্যাসাগরের প্রেসক্রিপশন, আর আজকে এরা বলছে আমরা, এবং আমি কিন্তু প্রথম থেকেই প্রেসক্রিপশন করি এবং এই ব্যাপারে আমাকে ফেলতে পারবেন না। ঠিক আছে, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তীকালে ডক্টর মল্লিকের আরেকটি সাক্ষাৎকার নেব, সেখানেতে ওই কতটা বিজ্ঞানবাদীরা যারা বলেন এটা বিজ্ঞানসম্মত নয়, এ সম্পর্কেও কিন্তু ডক্টর মল্লিকের অনেক বক্তব্য আছে, সেটা নিয়ে আরেকটা এপিসোডে নিয়ে আরেকবার আপনাদের সামনে আসবো। দিগদর্শন এর একটি আমাদের স্লোগান, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।